50 বছরেরও আগের কথা। 1971 সালে এক গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন মাদকের অপব্যবহারকে জনসাধারণের জন্য 1 নম্বর শত্রু ঘোষণা করেন। এরপরই তিনি শুরু করেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের রাস্তাঘাটকে মাদকমুক্ত রাখা, পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং সাধারণ আমেরিকানদের জন্য একটি নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের অনুমান অনুযায়ী কয়েক দশকের শাস্তিমূলক পুলিশি ব্যবস্থা ও সামরিক কায়দায় দমন পীড়নের পরও মাদকের কারণে মৃত্যু যুক্তরাষ্ট্রে রেকর্ড সৃষ্টি করেছে। পৃথিবীর অন্যতম কারাবন্দির দেশ এখন যুক্তরাষ্ট্র। $1 ট্রিলিয়নেরও বেশি খরচ করেও মাদকের প্রাপ্যতা বা চাহিদা কমাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় সব সরকার। যুক্তরাষ্ট্রে মাদকের বিরুদ্ধে যুদ্ধ পুলিশি এবং ফৌজদারি বিচার ব্যবস্থাকে নতুন আকার দিয়েছে। এখানে অসমভাবে কৃষ্ণাঙ্গদের কারাগারে ঠেলে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বাইরে ল্যাটিন আমেরিকা জুড়ে এই নীতি সমান্তরাল এক সংঘাতের সূচনা করে। এসব অঞ্চলে মার্কিন সমর্থিত অভিযানের ফলে দুর্নীতি ও সংগঠিত অপরাধ আরও জটিল ও গভীর হয়েছে। বর্তমানে ফেন্টানাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। অনেক রাজ্য এগোচ্ছে গাঁজা বৈধ করার পথে। মাদক পাচারের অভিযোগে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিয়েছেন। যদিও এই অভিযোগের শক্ত কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এক অস্থির রাজনৈতিক মুহূর্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন নিক্সন। 60-এর দশকের শেষের দিকে ভিয়েতনাম থেকে ফিরে আসা সেনাদের মধ্যে হেরোইনের ব্যবহার বেড়ে যায়। তরুণরা ঝুঁকতে থাকে মাদকের দিকে, বাড়তে থাকে যুদ্ধবিরোধী মনোভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি শাস্তিমূলক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে নিক্সনের প্রশাসন, যার মধ্যে ছিল নতুন ফেডারেল সংস্থা, কঠোর শাস্তি এবং মাদকের ব্যবহারকে জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে তুলে ধরার মতো বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য। এই পদক্ষেপের পেছনের রাজনৈতিক যুক্তি পরবর্তীতে প্রকাশ করেন নিক্সনের সহযোগী জন এরলিখম্যান। 2016 সালে এক প্রতিবেদককে তিনি বলেন, প্রশাসন দুটি প্রধান শত্রু দেখতে পাচ্ছে, এক যুদ্ধবিরোধী বামপন্থী, 2 কৃষ্ণাঙ্গ আমেরিকান। যেহেতু সরকার ভিন্ন মত বা জাতিকে অপরাধী ঘোষণা করতে পারেনি, তাই তারা হিপ্পিদের সঙ্গে গাঁজা এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে হেরোইনের সঙ্গে যুক্ত করেছে। তারপর এই 2 সম্প্রদায়ের লোকজনকে গণহারে অপরাধী ঘোষণা করেছে। তিনি আরও বলেন, উদ্দেশ্য ছিল বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের নেতাদের গ্রেপ্তার করা, সংবাদের মাধ্যমে তাদের অপমান করা, তাদের মর্যাদা হানি করা। সত্যি কথা বলতে কি, আমরা সবাই জানতাম মাদক নিয়ে মিথ্যা বলা হচ্ছে। 1980-এর দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অধীনে মাদকের বিরুদ্ধে অভিযান নাটকীয়ভাবে তীব্র হয়। 1984 সালে গাঁজা রাখার জন্য শাস্তি কঠোর করে তার প্রশাসন। 1986 সালের মাদকদ্রব্য বিরোধী আইনে ন্যূনতম শাস্তির বিধান ছিল, তবে এই শাস্তি প্রয়োগের ফলে বর্ণগত বৈষম্য দেখা দেয়। আইন অনুযায়ী মাত্র 5 গ্রাম ক্র্যাক কোকেন থাকলে কমপক্ষে 5 বছরের কারাদণ্ড হতো। অন্যদিকে 500 গ্রাম দামি পাউডার কোকেনের জন্যও দেওয়া হতো একই সাজা। আইনটি পাশ হওয়ার পর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের কারাদণ্ডের হার 5 গুণ বেড়ে যায়। 1990 এবং 2000-এর দশকে হোয়াইট হাউসের বাসিন্দারা এই নীতিগুলোকে জোরালোভাবে সমর্থন করে। 1994 সালে বিল ক্লিন্টনের আমলে সেই নীতি আরও কঠোর হয়। আক্রমণাত্মক পুলিশি ব্যবস্থা চালুর পাশাপাশি বিতর্কিত 3 স্ট্রাইকস নীতি প্রবর্তন করেন তিনি, যেখানে তৃতীয়বার কোনো সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হলেই যাবজ্জীবন কারাদণ্ড ছিল বাধ্যতামূলক। বুশ ও ওবামার সময়েও বহাল থাকে এই নীতি। 2010 সালের আগে মাদক নিয়ে আলোচনার ধরন বদলে যায়। গাঁজা বৈধকরণে প্রসার এবং প্রেসক্রিপশন পেইন কিলারের কারণে তৈরি ওপিওয়েড সংকট দেখিয়ে দেয় শাস্তি দিয়ে আসক্তি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বর্তমানে ট্রাম্প গত অর্ধ শতকের নীতিগুলো বজায় রেখেই যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলোর দিকে নজর দিচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহে তিনি ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন নৌকায় সামরিক হামলার অনুমোদন দিয়েছেন। এটিকে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান হিসেবে দেখলেও সমালোচকরা বলছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্যই এসব করছেন ট্রাম্প।
কারণ ভেনেজুয়েলা সরকার মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প প্রশাসন। 70-এর দশকের মাঝামাঝি থেকে মাদক অপরাধ যুক্তরাষ্ট্রে গণগ্রেপ্তারের প্রধান কারণ হয়ে ওঠে। পুলিশ প্রতি বছর গড়ে প্রায় 1.6 মিলিয়ন মানুষকে মাদক রাখার কারণে গ্রেপ্তার করত। ফেডারেল তথ্য অনুযায়ী এই গ্রেপ্তারগুলোর কারণে 70-এর দশকের গোড়ার দিকে যেখানে প্রায় 3 লাখ মানুষ কারাগারে থাকত, 4 দশক পর সেই সংখ্যা ছাড়িয়েছে 20 লাখের বেশি। কানসাস বিশ্ববিদ্যালয়ের আধুনিক মার্কিন ইতিহাসের অধ্যাপক ডেভিড ফারবার বলেন, 1980-এর দশকে মাদকের জন্য দীর্ঘমেয়াদী কারাদণ্ড ছিল ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় রাজনৈতিক দলের অপরাধ বিরোধী যুদ্ধের অংশ। প্রেসিডেন্ট রিগান এই কঠোর নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1986 সালের মাদকদ্রব্য বিরোধী আইন দ্বিদলীয় সমর্থনে পাশ হয়। এই আইনের ফলে কারাদণ্ড কঠোর হয়, বেড়ে যায় ফেডারেল সম্পদের পরিমাণ, ফলে কারাগারের সংখ্যাও বেড়ে যায়। এই নীতিতে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে মাদকের ব্যবহার প্রচলিত থাকা সত্ত্বেও কৃষ্ণাঙ্গ আমেরিকানদের গ্রেপ্তারের আশঙ্কা বেড়ে যায় বহুগুণ। ফারবার বলেন, মাদক বিরোধী যুদ্ধের এই পর্যায়ে ক্র্যাক কোকেন বিক্রি করা কৃষ্ণাঙ্গ পুরুষদের বিশেষভাবে টার্গেট করা হয়েছিল। দ্য সেন্টেন্সিং প্রজেক্ট অনুসারে যুক্তরাষ্ট্রে মাদক সংক্রান্ত গ্রেপ্তারে প্রতি 4 জনের মধ্যে 1 জনেরও বেশি কৃষ্ণাঙ্গ ব্যক্তি, যদিও তারা মোট জনসংখ্যার 15%-এরও কম। 2010 সালের হিসাব অনুযায়ী গাঁজা রাখার জন্য শ্বেতাঙ্গের তুলনায় কৃষ্ণাঙ্গদের গ্রেপ্তারের আশঙ্কা 3.7 গুণ বেশি ছিল। সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের মার্কুলা সেন্টারের গবেষণা অনুযায়ী 1986 সালের অ্যান্টি ড্রাগ অ্যাবিউজ অ্যাক্ট এবং ক্র্যাক ও পাউডার কোকেন রাখার শাস্তির মধ্যে ব্যাপক বৈষম্য সৃষ্টি এই বর্ণগত বৈষম্যের অন্যতম কারণ। ক্র্যাক কোকেন তুলনামূলক সস্তা এবং প্রধানত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার দরিদ্রদের জন্য সহজলভ্য হওয়ায় সেসব এলাকার বহু কৃষ্ণাঙ্গ ব্যবহারকারী কারাগারে গিয়েছেন। অন্যদিকে ধনী শ্বেতাঙ্গদের পাউডার কোকেন ব্যবহারের শাস্তি ছিল অনেক কম। এর পাশাপাশি মাদক দমনের মাধ্যমে সামগ্রিক অপরাধ কমবে এমন যুক্তিও কার্যকর ফল দেয়নি। রিগানের 1984 সালের অপরাধ বিষয়ক আইন পাশের পর যুক্তরাষ্ট্রে হত্যার হার বেড়ে যায় এবং 1991 সাল পর্যন্ত তা বাড়তেই থাকে। একই সময়ে মাদক আসক্তিকে জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করতেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আইনের প্রয়োগ বাড়লেও চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় বিনিয়োগ কমে যায়। ব্যবহার কমার পরিবর্তে পরিবেশ পরিস্থিতি মানুষকে মাদকের আরও জটিল রূপের দিকে ঠেলে দেয়। এ সংক্রান্ত অপরাধ কমাতে মাদক রাখার অপরাধকে দমনের ওপর জোর দেওয়ার সেই প্রবণতা এখনও বদলায়নি। 2020 সালে 11 লাখেরও বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ, অধিকাংশকেই মাদক রাখার অভিযোগে। প্রিজন পলিসি ইনিশিয়েটিভের হিসাব অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 3,60,000 মানুষ মাদক সংক্রান্ত অভিযোগে কারাবন্দী। আরও কয়েক লাখ মানুষ রয়েছেন প্রবেশন বা প্যারোলে। এতে কোনো সুফল আসেনি। ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মাদক সংকটের মুখোমুখি। প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ মাদকের ওভারডোজে মারা যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 18 থেকে 44 বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ এখন মাদকের ওভারডোজ।